ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে সরগরম আলোচনা। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। বিএনপির সংসদ সদস্যদের অনেককে ঋণ খেলাপি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বিএনপির যারা ব্যবসায়ী আছে তারা কেউ ব্যবসা করতে পারে না। এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। পুঁজিবাজার বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে 2 বিল পাস, ভূমি নিবন্ধন প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল করার লক্ষ্য। তৃতীয় দফায় 11 দলীয় ঐক্যের 3 মাসের কর্মসূচি ঘোষণা। 7 বিভাগের সমাবেশ, অক্টোবরে মহাসমাবেশ হবে ঢাকায়। বৃষ্টি পাহাড়ি ঢলে বিপর্যস্ত হাওড়াঞ্চল, নষ্ট পাকা ধান। চট্টগ্রামে জলাবদ্ধতায় স্থবির জনজীবন, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। সাবেক 2 মন্ত্রী কামরুল মেননের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। ভুয়া চিকিৎসার নথি দেয়ায় ব্যাখ্যা তলব। 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দেশ জুড়ে শুভ বুদ্ধ পূর্ণিমার নানান আয়োজন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী লিমনের প্রথম নামাজে জানাজা আজ। মরদেহ ঢাকায় আনা হবে সোমবার। এবং অ্যাডহক কমিটিতে থেকে বিসিবি নির্বাচন করবেন তামিম। রবিবার বোর্ড সভায় চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দীর্ঘ 25 দিনের আলোচনা, বিতর্ক আর গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দর্শক, শেষ দিনেও সরগরম সংসদ। পুঁজিবাজার ও বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে পাশ হয়েছে 2টি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। বিরোধীদের তোপের মুখেও এদিন মন্ত্রীদের কণ্ঠে দেখা গেছে আগামীর পরিকল্পনা এবং সংস্কারের ফিরিস্তি। 2028 সালের মধ্যে ভূমি নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যের কথাও সংসদের এই অধিবেশন থেকে জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে পাশ হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল। যদিও বিল দুটো পাশের বিরোধিতা করে বিরোধী দল। আর্থিক খাত সহ গত 2 মাসে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন তারা। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। এমনকি খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত, সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। জবাবে অর্থমন্ত্রী জানান, বিএনপি আমলে শেয়ার বাজারে লুটপাটের কোনো সুযোগ ছিল না, এবারও থাকবে না। বাংলাদেশ ব্যাংক গভর্নরের সমালোচনার জবাবে প্রশংসা করেন, আর রাষ্ট্রপতির অপসারণ দাবির সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনাব নাহিদ সহ আরো অনেকেই চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে শপথ গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতিকে তখন তারা স্বীকৃতি দিয়েছে মাননীয় স্পিকার। ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে 2 দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। আগে যা ভালো ছিল তা হঠাৎ করে এখন মন্দ হলো কিভাবে?
আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, ইনশাআল্লাহ এবারও থাকবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র তুলে ধরেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। চিফ হুইপ বলেন, ঐকমত্য থাকায় জ্বালানির সংকট অনেকটাই দূর হয়েছে। আর আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত প্রায় 24,000 রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে। পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। ভঙ্গুর অর্থনীতি, দুর্ভিক্ষ, গণতন্ত্র, গণতন্ত্রহীনতা, অপকালচার সব নিয়ে আমার পড়ছে এই তারেক রহমান সাহেবের মাথায়, সব পড়েছে আবার এই বিএনপির কাঁধে। ঐতিহাসিকভাবে সকল জঞ্জাল এই বিএনপির কাঁধে পড়ে। এদিকে সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জানানো হয়, হরিলুটের কোনো প্রমাণ মেলেনি, তবে পদ্ধতিগত ত্রুটি পাওয়া গেছে। তদন্ত কমিটি এই মর্মে নিশ্চিত হয়েছে যে উক্ত কেনাকাটায় কোনোরূপ আর্থিক অনিয়ম হয়নি, পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে। এখনো আমাদের আলমোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবারে তৃতীয় দফায় 3 মাসের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী দেশের 7 বিভাগে হবে সমাবেশ, আর অক্টোবরে মহাসমাবেশ করা হবে ঢাকায়। গণভোট, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং পুলিশ কমিশন সহ কয়েকটি অধ্যাদেশ সরকার বাতিল করার পর থেকেই টানা আন্দোলন করে আসছে 11 দলীয় ঐক্য। প্রথম ও দ্বিতীয় দফার আন্দোলন শেষে এবার তৃতীয় দফা। মগবাজারে জামায়াত ইসলামীর কার্যালয়ে বৈঠকে বসেন 11 দলের নেতারা। এরপর আসে টানা 3 মাসের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা। 16 মে আমরা রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করব, 13 জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব। এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। 27 জুন আমরা ময়মনসিংহতে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরো বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। বিভাগীয় সমাবেশ শেষে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করবে 11 দলীয় ঐক্য। সংবাদ সম্মেলনে জানান নেতারা। জনমত গঠন এবং আমাদের যে রাজপথ। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মহান মে দিবস উপলক্ষে কাল নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, শ্রমিকদের নানা সমস্যা তুলে ধরে সরকারের কাছে তা সমাধানের দাবি জানাবে বিএনপি। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানটি মে দিবসের সেই অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহ ব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসার ঢলে বিপর্যস্ত হাওড়াঞ্চল। হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ, এই 4 উপজেলায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এতে করে প্রায় 5,000 হেক্টর জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে। হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্তর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাওরে ডুবে যাওয়া ধান উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। অনেকেই পানিতে ডুবিয়ে ধান কাটছেন। চোখের সামনে কষ্টার্জিত ফসল ডুবে যেতে দেখে দুশ্চিন্তায় কৃষক। যেসব কৃষকেরা আগে ধান কেটেছেন তারাও বিপাকে। রোদ না থাকায় ধান খলায় ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা তো কেট ডুবাল, খলাও ডুবাল, এখন খুব কষ্ট উঁচা জায়গা চাইলাম। প্রতি বছরই পানি আমরা জমি তলি জায়গা। এখন বর্তমানে আমরা বহুত লস আছে। আর দ্বিতীয়ত আমরা হওয়া যায় না, মিশিং নামে না কেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর এলাকা। খোয়াই নদীর বাঁধ ভেঙে হু হু করে হাওরে ঢুকছে পানি। এতে আরও শত শত একর ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত 4 উপজেলায় অন্তত 10 থেকে 12টি হাওর রয়েছে, যেখানে দ্রুত পানি প্রবেশ করায় কৃষকরা সময় মতো পাকা ধান ঘরে তুলতে পারেননি। খেতে পানির কারণে হারভেস্টার মেশিন রাস্তায় পড়ে আছে। অন্যদিকে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ধান তো আমরা ফার্মে ডুবা কথা বলছেন নি, এখন খামলো 1000 টাকা রোজ, এখন হারভেস্টার মেশিনও পাওয়া যায় না, এটা হারভেস্টার মেশিন খাটবার মতন না। এখন ধান উইব মন, আর ধানের দরও নাই ভাই, এরকম বাজারে গেলে দানের দর বইছে না, বীজের ধান কেউ কিনতে রাজি না। তবে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় পানি নামতে শুরু করেছে। এতে নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম নগরীতে পানি নেমে যাওয়ার পর বেরিয়ে আসছে জলাবদ্ধতার ক্ষতচিহ্ন। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বর্ষা মৌসুম পর্যন্ত নালার মুখে থাকা বাঁধ সরিয়ে ফেলার নির্দেশনা দেন তিনি। এইভাবে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বন্দরনগরীর জলাবদ্ধতার ক্ষতচিহ্ন। রাস্তাঘাট অলিগলিতে যেখানে সেখানে উঠে এসেছে কাদার ময়লা আবর্জনা। গত 3 দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক, কাতালগঞ্জ, চকবাজার সহ বেশ কিছু এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে আসবাবপত্র, ইলেকট্রনিক্স পণ্য এবং গুদামের মালামাল নষ্ট হয়ে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতিতে দিশাহারা ব্যবসায়ীরা। এমন ভাবে পানি হঠাৎ করে চলেছে, ক্যাশ থেকে টাকাটা পর্যন্ত নিতে পারিনি আমরা। এমন ভাবে আমরা কোন রকম জানটা নিয়ে বেরিয়েছি। ওভেন আছে, গ্রিল মেশিন আছে, চাপের মেশিন আছে, তো সব মিলে একটা পিৎজা বানানোর ওভেনও আছে, তো সব মিলে আমার প্রায় 20 লাখ টাকার মতো শেষ। এইদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প পরিদর্শন করে এখন থেকে বর্ষাকাল পর্যন্ত খালে কোনো বাঁধ থাকবে না বলে নির্দেশ দেন এলজিআরডি প্রতিমন্ত্রী। তার কার্যালয়ে ডেকে নির্দেশনা দিয়েছেন যে আপনি এক্ষুনি চট্টগ্রাম যান এবং সংশ্লিষ্ট বিভাগ এবং কর্তৃপক্ষগুলোকে নিয়ে বসে কি সমস্যা আছে সমাধান করে তারপর আপনি ফিরবেন। দিনরাত কাজ চলতেছে। বর্ষাকালের আগে এই সমস্ত ড্রেনের উন্নয়নমূলক কাজ আপাতত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সিটি মেয়রের দাবি, খাল নালা পরিষ্কার থাকলে জলাবদ্ধতা অনেকাংশে কমবে। সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব। আর সিডিএ জলাবদ্ধতা প্রকল্পের প্রধান বলেন 92% কাজ শেষ হওয়ার কথা। 36টা খেলার মধ্যে 30টা খেলার কাজ কিন্তু 100% শেষ। আমরা কাজ করতেছি, সুফল আসতে একটু সময় লাগবে। এইদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেয়রকে প্রদান করে 19 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 2 মন্ত্রীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 মন্ত্রী হলেন কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন। আর তাদের মধ্যে কামরুল ইসলামের বিরুদ্ধে ভুয়া চিকিৎসার নথি দেওয়ার অভিযোগ রয়েছে। 15 দিনের মধ্যে এর ব্যাখ্যা তলব করেছে আদালত। চিফ প্রসিকিউটর বলেছেন, এমন ভুয়া নথি দেয়া প্রতারণা। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় হত্যাযজ্ঞে প্ররোচনা ও সহায়তার মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গত 3 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সকালে অভিযুক্ত 2 জনের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। 9 জুন শুরু হবে এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। সেই সাথে ভুল নথি জমা দেওয়ায় কামরুল ইসলামের চিকিৎসার আদেশ বাতিল করে ট্রাইব্যুনাল। 9/4/2024 যে আদেশ, অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন।
শুরুতে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন পিজি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। পরে প্রসিকিউশনের নির্দেশে তাকে হাজির করা হয়। তাকে ফ্রড উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, জুলাই সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সহ গুমের মামলাকে ট্রাইব্যুনালে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো তো আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিচ্ছি, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যে গুমের উপরে যে ঘটনাগুলো ঘটেছে, গুমের মতো অমানবিক যে ঘটনাগুলো ঘটেছিল, সেইগুলি আমরা প্রায় 100-র উপরে অভিযোগ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। আমাদের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা তারা দায়িত্ব নিয়েছেন। এদিকে কামরুল ইসলামের আইনজীবী সন্দেহজনক মেডিকেল রিপোর্টের বিষয় অস্বীকার করে বলেন, ফেক মেডিকেল রিপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর ওনার সার্জারি করেছিল 2017 সালে, স্টোমাক ক্যান্সারের সময় যে সার্জারিটা, এটা সিঙ্গাপুরে। তো ওইদিকে যে ফলো আপ ট্রিটমেন্টটা ওনাকে পাঠানো হইলো, উনি এই রিপোর্টটা পাঠাইলো যে ওনার এখন কী অবস্থা, কী কন্ডিশন, এগুলোই কিন্তু আমরা সামারি করে দিলাম যে ওনার এখন পরিস্থিতিটা এইদিকে কোনো রকম ফেক ডকুমেন্ট দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই, কোনো ফেক ডকুমেন্ট আমরা প্রডিউস করিও নেই। চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা 22টি, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের অপেক্ষায় আছে প্রায় 30টি মামলা এবং জমা রয়েছে 450টিরও বেশি মামলার অভিযোগ। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। রাজধানীর ডেমরায় একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে এক ফায়ার ফাইটার সহ 3 জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, বেলা 11:15টার দিকে আমুলিয়া মডেল টাউনের ইমু প্যাকেজিংয়ে আগুন লাগে। 8 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিশেষ করে আগুনটা নিয়ন্ত্রণ আনতে সময় হলো, এখানে কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল, বিশেষ করে ইথাইল, টিনার, পলিমার, কাস্টিং, প্লাস্টিক দানা জাতীয় পদার্থ ছিল, যা বিশেষ করে আমাদের ত্বক, চোখ এবং হার্ট, ফুসফুস, কিডনির ক্ষতি করে। এবং আগুন নিভাতে গিয়ে যে সবচেয়ে বড় সমস্যায় পড়ছি, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। আমরা ব্রিদিং টেন্ডার থেকে ব্রিদিং নিয়ে বিয়ে সেট নিয়ে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। গত 24 ঘন্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1235 জন, মোট 25,158 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 21,756 শিশু। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে 100% শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে। 61% কিন্তু আমরা টার্গেট কভার করে নিয়েছি। ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহে আমরা ফুল কভার করে ফেলবো। অনেক জায়গায় কিন্তু 100% আমরা কভার করে ফেলেছি। আমরা আশা করি আগামী 2 সপ্তাহে অ্যান্টিবডি ক্রিয়েট হলে we can bring it down to 0 level. যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার নানা আয়োজন। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। বান্দরবানেও হয়েছে নানান আয়োজন। অংশ নেন বৌদ্ধ ভিক্ষু, গায়ক, গায়িকা সহ বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু কিশোর। দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় প্রার্থনা করেন তারা। বোধি বৃক্ষের মূলে ধ্যান করার পর বুদ্ধত্ব লাভ করেছিলেন। সেই দিন থেকে আমরা স্মরণ করার জন্য চন্দন জল দিয়ে আমরা স্মরণ করতে সকাল থেকে বোধি বৃক্ষে নিচে চন্দনে জল ঢালা, সিঞ্চন করা এবং সারাদিন ব্যাপী পুণ্যকর্ম সম্পাদন করে দেশ ও জাতি সর্বাধিক মঙ্গল কামনায় এবং সকলে সুখ শান্তি মঙ্গল কামনাতে আমরা সকলের প্রতি মুক্তি আশীর্বাদ। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আজ। আর এরপর মরদেহ দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে আগামী 4 মে। আর নিখোঁজ অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পূর্ণাঙ্গ মরদেহ এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় অভিযুক্ত হিশামকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশি 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, নাহিদা বৃষ্টি। মৃত্যুর 8 দিন পর উদ্ধার করা হয় লিমনের খণ্ডিত মৃতদেহ। তবে বৃষ্টির দেহ এখনও উদ্ধার করা যায়নি। যুক্তরাষ্ট্রের ইসলামিক সোসাইটি অফ টম্পা বেতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাস জানায়, এমিরেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ 2 মে অরল্যান্ডো থেকে রওনা হবে। ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে 4 মে।
নিহত 2 বন্ধুর হত্যাকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে আদালতে হাজির হন লিমন বৃষ্টির সহপাঠীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা 7 মে মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করবেন বলে জানা গেছে। অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে আসামি হিশামের। চৈতি রয়, নিউজ 24। গুঞ্জন, আলোচনা আর নানা জল্পনা শেষে মুখ খুললেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। অ্যাডহক কমিটিতে থেকেই বিসিবির নির্বাচন করবেন তিনি। পরিষ্কার জানান, লড়াইটা চালিয়ে যেতে চান নিয়ম মেনে। রবিবার বোর্ড সভায় চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। তবে শুধু নির্বাচন নয়, দেশের ক্রিকেট কাঠামো নিয়েও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই সাবেক অধিনায়ক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব পান তামিম ইকবাল। অ্যাডহক কমিটির প্রধান হলেও বাস্তবে পালন করছেন সভাপতির দায়িত্ব। তবে স্থায়ীভাবে সে আসনে বসতে হলে অপেক্ষা একটি নির্বাচনের। মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম জানান, খুব দ্রুতই সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো হুইচ ইজ at least 2-3 weeks before আমাদের ডেডলাইন। তামিমের চোখে দ্বিতীয় বা তৃতীয় স্তর থেকে জাতীয় দলে ক্রিকেটার উঠে আসার পথ প্রায় বন্ধ। সেই সংকট কাটাতে আসছে নতুন পরিকল্পনা। সেকেন্ড 11 নামে করতে চান আলাদা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। তুমি যদি এটা ভালো করো, দিস ইজ দ্য বেনিফিটস ইউ আর গোয়িং টু গেট। সো আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টু হ্যাভ দিস টুর্নামেন্ট where every team will have their second 11 team. ক্রিকেটকে শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বরং দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা অ্যাডহক কমিটির। খুলনা, বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে নিয়মিত ম্যাচ আয়োজনের কথা জানিয়েছেন তামিম ইকবাল। এই সিজন থেকে চেষ্টা করব যেসব জায়গায় মাঠ আছে, যেগুলা একটা ফার্স্ট ক্লাস খেলা চালানোর মতো অবস্থায় আছে, ওই জায়গাগুলো আমরা হোম এন্ড অ্যাওয়ে শুরু করে দিব। এছাড়া দর্শকদের জন্য আছে স্বস্তির খবর। মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে শেড বসানো হবে। শুধু তাই নয়, পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে প্রতিটি গ্যালারিতে থাকবে সোলার সিস্টেম। তাসবিহ শহরন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।